কি শান্তি আছে? দিন রাত কাজ করেও কাজ শেষ করতে পারছি না। আরে এই বাবুর্চি, তাড়াতাড়ি ওই ভাজাভুজির কাজগুলো শেষ করে ফেল। হ্যাঁ, ওই গরম তেলে সব আলু ভাজা করে ফেল। কসাই বাবা, ওই 3 নম্বর আসামির ঠ্যাং একটা কেটে ফেলো। আরে ওইখানে কে ভ্যা ভ্যা করে কাঁদছিস রে ফেলার মতো? কে কাঁদছিস রে? একদম কাঁদবি না। কেন? মদ তো আমি যখন অন্যায় করেছিলি তখন খেয়াল থাকে না যে যমরাজের শাস্তি পেতে হবে? খুব ভালো করে মনে রাখ, অন্যায় করলে কিন্তু সবাইকে যমের শাস্তি ভোগ করতে হবে, একজনও কেউ ছাড়া পাবে না। চিত্রগুপ্ত বলুন স্যার। পরের পর আজকের শুনানির কেসগুলো বলো। আগে মহারাজ, এই 1 নম্বর আসামি হলো ওই চণ্ডীচরণ দাস। হ্যাঁ, সারা জীবন মদ আর মেয়ে নিয়েই সে জীবনটা কাটিয়ে দিল। বউ বাপ বাচ্চা কাউকে সে দেখে না। মহারাজ, হ্যাঁ বলো। হ্যাঁ, বুঝতে পেরেছি। 15(2) ধারা আর 28(3) ধারা। 15(2) ধারা মানে ওই নাগে দিয়ে 50 লিটার মদ ঢুকিয়ে দিতে হবে। আর ওই 28(3) ধারা মানে ওই মেয়ে মানুষের হাতে 100 বার ওই ঝাঁটার বাড়ি খেতে হবে। হ্যাঁ, ঠিক তাই। পরের কেস বলো। আগে মহারাজ, ওই 3 নম্বর আসামি শিশির গুপ্ত, হ্যাঁ, সরকারি কন্ট্রাক্টর। হ্যাঁ, তার কি হয়েছে জানেন মহারাজ? এই রাস্তার কাজ করতে গিয়ে কম পাথর আর ওই পিচ দিয়ে রাস্তাটিকে বাগিয়ে দিয়ে চলে গেছে। হ্যাঁ, তারপর? কিন্তু জানেন মহারাজ, ওই বছর খানেক না ঘুরতে ঘুরতেই সেই রাস্তাখানি একেবারে খারাপ হয়ে গেছে। 115(2) ধারা মানে করাপশন। তার মানে তার মানে ওই আসামিকে ওই 2 হাতে বেঁধে কড়ির উপর ঝুলিয়ে দিতে হবে। ঠিক তাই। আর ওই তার যে ওই দুটি পায়ে 1 কুইন্টাল করে 2 কুইন্টাল ভারী মাল ঝুলিয়ে দিতে হবে। হ্যাঁ, আগে মহারাজ বলো। আর ওই 3 নম্বর আসামি মনীষ পান্ডে, তিনি হলেন একজন মন্ত্রী। তার আবার কি হলো? সারা ভারতবর্ষের এই যে সমস্ত গরিব মানুষদেরকে যে সরকার পায়খানা দেওয়ার বন্দোবস্ত করেছিল, তিনি কি করেছেন জানেন? তিনি করেছেন কি, তার নিজের কোম্পানিতে টেন্ডার দিয়ে দিয়েছিল। আর ওই টেন্ডার অনুযায়ী কাজ করবে কথা, কাজ তো মোটেই করে না। সমস্ত টাকা, প্রায় 2-10 কোটি টাকা তিনি নিজেই আত্মসাৎ করে নিয়েছেন। 15 নম্বর ধারা অনুপাতে জালিয়াতি, তাকে শাস্তি দিতেই হবে। যেহেতু এইসব গরিব মানুষের পায়খানা রুম না করে দিয়ে তাদের টাকা আত্মসাৎ করেছে, তাকে শাস্তি ভোগ করতেই হবে। হ্যাঁ মহারাজ, তার একটা ব্যবস্থা করতে হবে। আচ্ছা, তার মানে আসামি ওই পায়খানার দাগটাকে একেবারে সেলাই করে দিতে হবে, তাহলে আর এই গরিব মানুষরাও পায়খানা করবে না। আর ওই যদি পায়খানা করে থাকে তার যন্ত্রণা পায়, আর উনি যদি না পায়খানা করেন তারও যন্ত্রণা যদি সেলাই করে দেওয়া হয় না, সেও কিন্তু বুঝতে পারবে তুমি সে পায়খানা করো। কিন্তু মহারাজ একটা মুশকিল হচ্ছে কি জানেন? মুশকিল হলো, যিনি ওই পায়খানার তার সেলাই করেন, তিনি ওই সেলাই করতে 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 তিনি নিজেই অসুস্থ হয়ে পড়েছেন, সে আর পারছে না। ঠিক আছে, তাহলে একটা কাজ করো, বাজার থেকে 5 টাকা দামের ফেভিকুইক এনে ওর গগুলটাকে চিটিয়ে দাও, যাতে ওরা পায়খানা করতে পারে। ঠিক আছে মহারাজ। হ্যাঁ, এ কি বলছেন মহারাজ?
কথা নাই ঠিক, তাকে শাস্তি পেতে হবে। ঠিক আছে মহারাজ, ঠিক আছে। তাহলে এই আজকের মতো শুনানি এখানেই শেষ করছি। হ্যাঁ ঠিক আছে, এবার বিচারের আসামিকে বলো। আসামি মদন বাবু হাজির, আসামি মদন বাবু হাজির, আসামি মদন বাবু হাজির। এই যে আসামিকে এনেছি মহারাজ। হ্যাঁ, জীবন পঞ্জিকা খুলে ভালো করে দেখে বলো। মহারাজ, এই মদন বাবু দোষে গুণে ভালো মন্দে জীবনটা কাটিয়ে দিয়েছিল, কিন্তু শেষ বয়সে কি হলো? উনি একটি মারাত্মক অসুবিধা করে রেখেছে। মারাত্মক অসুবিধা? হ্যাঁ মহারাজ, উনি কি করেছে জানেন? কি করেছে বলো। ওনার দুইটি ছেলে, আচ্ছা, বড়টির নাম জগা আর ছোটটির নাম ভজা। খুব ভালো কথা। কিন্তু উনি গোপনে কি করেছে জানেন? গোপনে কি করেছে? উনি গোপনে করেছেন কি, ওই যে ছোট ছেলে ভজা, হ্যাঁ, তার নামে সমস্ত ওনার স্থাবর অস্থাবর সম্পত্তি সব উইল করে দিয়েছেন। খুবই অন্যায়, শাস্তি পেতে হবে। তারপর আর জগা তো কিছুই পায়নি, তাই জগা শোকে দুঃখে মাতাল হয়ে রাস্তায় ওখানে ওখানে পড়ে থাকে। এটা তো ভারী অন্যায়, কারণ দুজনেই তো আপনার সন্তান। কারণ দুজনেই তো আপনার সন্তান। আচ্ছা বলুন তো, আচ্ছা বলুন তো, আচ্ছা বলুন তো মদন বাবু, যখন ওর দুই ছেলে ছিল, যখন আপনার দু ছেলে ছিল তখন দুজনেই তো আপনাকে সমান ভালোবাসতো। মহারাজ মহারাজ, হ্যাঁ বলো। জগা বাবা সত্যি কথা বলতে কি, ওই জগার বাবার প্রতি একটু আস্থা ছিল, কিন্তু ওর শালা ওই যে বউটা কোনো মতে শ্বশুরকে দেখতো না, আর জগা যদিও কিছু খেতে দেওয়ার চেষ্টা করত, তার বউ খেতে দিত না। ওই বউটার জন্যই আজকে জগার এই অবস্থা। ওই বউটার চোখ গুড় ছুটিয়ে তুলে নিতে হবে। ওই বউটা চোখ দুটো কোন চোখ দিয়ে তুলে নিতে হবে। এখন আমরা হ্যাঁ, কিন্তু এখন আমরা ওই মদন বাবুর কি করব? ওকে বিচারে শাস্তি, ওর বিচারে শাস্তি দিতে হবে, ওকে শাস্তি পেতে হবে। শাস্তি? কি শাস্তি? শাস্তি। আচ্ছা ঠিক আছে স্যার, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে মহারাজ, আমি লিখে দিচ্ছি। আমি লিখে দিচ্ছি। অধিকার আর কর্তব্য অধিকার দুটি একই সূত্রে বাঁধা। কিছু পেতে গেলে কিছু পেতে গেলে কিছু দিতে হয়। মদন যদি সমস্ত সম্পত্তি দুই ছেলেকে সমানভাবে মদন বাবু যদি পুরো সম্পত্তি দুই ছেলের নামে সমান ভাগে ভাগ করে দিত, আর তখন যদি ভজা মদন বাবুকে না দেখতো, তখন আমরা ভজাকে ডেকে শাস্তি দিতাম। কিন্তু কোনো কিছু না বুঝে মদন বাবু যেহেতু একজনকে দিয়ে দিয়েছে, মদন বাবুকে শাস্তি ভোগ করতেই হবে। কি শাস্তি মহারাজ? জমের শাস্তি। একজনকে যে দেখেছে আরেকজনকে দেখেনি, তার মানে উনি হলেন এক চোখ। ঠিক। আর এক চোখের শাস্তি কি জানেন? দু হাত সমান করে দুপাশে মিলে এক পায়ে দাঁড়িয়ে হাঁ করে এক পক্ষকাল দাঁড়িয়ে থাকতে হবে। আচ্ছা যমদূত, তুমি একবার ওই কেমন করে শাস্তিটা হবে সেটা একটু দেখিয়ে দাও দেখি। এই শাস্তিটা ওকে এই যে দেখিয়ে দেখছি, ওই শাস্তি ভোগ করুন মনে হয়। এমনি ভাবে দাঁড়াও দেখি, দাঁড়াও 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 সোজা হয়ে। মানুষ মদনকে দেখেই তবে চিন্তা ভাবনা করবে দাঁড়াও, যে দাঁড়াও। পাপ আমরা মরতে করবো না, পড়ে যাচ্ছে আমাদের মহারাজ। শাস্তি পেতে হবে। ঠিক এইরকম শাস্তি সবাই পাবে, অন্যায় করলে কারো ছাড় নেই। কিন্তু মহারাজ, ওই মদন বাবু তো পাচ্ছে না, এই শাস্তিটা বাদ দিয়ে আর একটা শাস্তি ওনার জন্য ব্যবস্থা করুন। এই যে শীতের সময় আর কি, এক মাস ওই রাস্তা গায়ে খালি গায়ে এক মাস দাঁড়িয়ে থাকতে হবে। যা নিয়ে যাও সেই ব্যবস্থাই করে দাও। হ্যাঁ চলো দেখি, চলো। এক মাস খালি গায়ে ওইখানে বাইরে দাঁড়িয়ে থাকলে ওইভাবে হাঁ করে
তবে তুমি বুঝতে পারবে কি ভুলটা করেছো। চলো দেখি। হ্যাঁ জমদূত, ওকে নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও। হ্যাঁ তবে মহারাজ, আপনার শাস্তিটা বড় কঠিন। এইভাবে এই শীতের দিনে রাত্রিতে কেউ কি 1 মাস দাঁড়িয়ে থাকতে পারে মহারাজ? কেন? অপরাধের সময় মনে ছিল না? অপরাধের সময় কি মনে ছিল না অপরাধ করলে যে অপরাধ করলে জমের কাছে শাস্তি পেতে হবে? মহারাজ, কারো ছাড়ে নেই। মহারাজ বললে ছাড় নেই। যে অপরাধ করবে যমরাজের কাছে সকলকে একই শাস্তি পেতে হবে। যে অপরাধ করবে তাকেই শাস্তি পেতে হবে। একই বলেছে। ও তাহলে একেই বলে জমের শাস্তি। হ্যাঁ, জমের শাস্তি। চিত্রগুপ্ত যমদূতের কি কাজ আছে? হ্যাঁ, চিত্রগুপ্ত, হ্যাঁ বলুন মহারাজ। রামদূতের কি কাজ আছে তুমি বলে দাও। যমদূত এইমাত্র ভরতপুরে মহারাজ, এই মাত্র আমি দেখলাম ওই ভরতপুরের জগন্নাথ বাণুজ্য নামে একজন ভদ্রলোক ছিলেন, তিনি এই মুহূর্তে মারা গেছেন। অবশ্য তার বয়স হয়েছে। হ্যাঁ যাও যমদূত, মর্তধামে গিয়ে ওই জগন্নাথ বাণুজ্যকে তুমি এখানে তাড়াতাড়ি নিয়ে এসো। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে গুপ্তবাবু, আমি এখনই যাচ্ছি। যান যান যান। আজকের সবার কাজ এখানেই শেষ হলো। হ্যাঁ তাহলে আজকের সবার কাজ এখানেই শেষ হলো। শোনো মস্তবাসী, শোনো, শোনো মর্তবাসী, তোমরা কাউকে কষ্ট দিও না, তোমরা কাউকে কোনোদিন কষ্ট দেবে না, কারো উপর হিংসা করবে না, কারো উপর হিংসা করবে না, কারো কোনো ক্ষতি করার চেষ্টা। হ্যাঁ মহারাজ, আমি সব নোট করে নিয়েছি। তাহলে জমের কাছে শাস্তি পেতে হবে। জমের শাস্তি, জমের শাস্তি, জমের শাস্তি। ওই যে জগা নামে যে মাতালটি ছিল, হ্যাঁ, সেই মাতালটি মদ খেয়ে ওই জগন্নাথ বাণিজ্যের বাড়ির পাশেই পড়েছিল, তাকেই ধরে নিয়ে চলে সে এসেছে। কি মুশকিল। কিন্তু আমি এদিকে ওই খাতা ভোজাতে গিয়ে দেখি ওই জগার যে এখনো আয়ু রয়েছে প্রায় 20 বৎসর। সে কি? আরে যে মহাবিপদ, কি করে হলো এসব? আরে জমদূত গুলো হয়েছে সেই রকম। আগে ঠিকানা মিলিয়ে দেখতে হবে, নাম মিলিয়ে দেখতে হবে, তারপর তো আনবে। হ্যাঁ না, মানে ব্যাপারটা হচ্ছে কি, ওই সেটা হচ্ছে জগার বাবা মদন বাবু সমস্ত সম্পত্তি তো ওই ভজার নামে দিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য শোকে দুঃখে মদ খেয়ে এখানে ওখানে পড়ে থাকে। আরে সেই জন্য তো মদনকে আমরা শাস্তি দিয়েছি, সে তো এখনো শাস্তি ভোগ করছে। হ্যাঁ মহারাজ, বাবা মারা যাওয়ার পর ওই বাবা মারা যাবার পর ব্যাপারটা জগা জান ব্যাপারটা কিন্তু জগা জানতে পেরেছে, আর তখন থেকেই মদ খেয়ে মাতাল হয়ে যেখানে সেখানে পড়ে থাকে। আর ওই সেদিনটা কি হয়েছিল জানেন? ওই মদ খেয়ে ওই ধারে ভরতপুরের দিকেই গিয়েছিল, আর সেখানেই মদ খেয়ে থাকবি তো থাক ওই জগন্নাথ বাণিজ্যের বারান্দায় পড়েছিল। আর বলতে হবে আর বলতে হবে না, আমি বুঝে নিয়েছি। জমদূত অন্দরমহলে না গিয়ে জমদূত অন্দরমহলে না গিয়ে ওই জগা বেরিয়ে পড়েছিল। ওই বারান্দায় জগা পড়েছিল, তাকে এখানে তুলে নিয়ে চলে এসেছে। আরে কেন রে বাবা? ভোটার কার্ড দেখবি, আধার কার্ড দেখবি, প্যান কার্ড দেখবি, ছবি মিলাবি, আরে তারপর তো তাকে তুলে নিয়ে আসবি। সে কথাই তো বলছি মহারাজ, জগা করেছে কি ওই মদ খেয়ে তার বারান্দায় শুয়ে পড়েছিল, উল্টো দিকে মুখটা ছিল তার, পেছন দিকে দেখলো মাথাটি নেড়া মরার মতো শুয়ে পড়ে আছে। রাজনীতি তাকে তুলে নিয়ে চলে এলো। হ্যাঁ মহারাজ, একটা কাজও যদি ঠিক করে করতে পারে, এদিকে তোমাদের ভুলে কতগুলো লোকের নাম এখন ওই খাতার করে রয়ে গেছে। হ্যাঁ মহারাজ রয়েছে, তাদেরকে এখন আমি শাস্তি তাদেরকে আমি এখনো শাস্তি দিতে পারিনি, তাদেরকে জমলোকে আনাম সম্ভব তাদেরকে জমলোকে আনাও সম্ভব হচ্ছে না। ভুল হয়ে গেছে মহারাজ, ভুল হয়ে গেছে। ভুলের ফলে
আমাদের ভুলের ফলে জানো এই মর্তধামে কত মানুষ 100 বছর পার হয়ে গেছে এখনো পড়ে আছে। হ্যাঁ মহারাজ। পড়ে তাদের পিঠে পোকা হয়ে গেছে, রক্ত ঝরছে, ঘা হয়ে গেছে, বিছানায় শুয়ে শুয়ে হলুদ বাটা মাখার মতো পায়খানা মেখে পড়ে আছে। হ্যাঁ মহারাজ। অথচ জগার আয়ু এখনো 20 বছর বাকি, তাকে তোমরা তুলে নিয়ে চলে এলে। এখন কি হবে মহারাজ? একটাই উপায় আছে, যেমন করে হোক ওই বৎসকে বুঝিয়ে মরতে পাঠাতে হবে। ঠিক আছে মহারাজ, ঠিক আছে, কিন্তু কিন্তু সে যে কারো কথা শুনছে না মহারাজ, প্রচন্ড রাগী, হাতের সামনে যাকে পাচ্ছে তাকেই মারছে, যা পাচ্ছে তাই ছড়িছে। ও কিন্তু দেখবেন মহারাজ, ওই ওই দেখুন, ওই আসছে, কিন্তু আমি কিন্তু এখন পালাবো মহারাজ। মহারাজ আমাকে বাঁচান মহারাজ, আমাকে বাঁচান মহারাজ। আরে থামো 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 বৎস থামো। এই যে ব্যাপারটা কি বলুন তো, ব্যাপারটা কি? না মানে ব্যাপারটা হয়েছে কি? আরে তোমার ব্যাপার কি, মা কি ভুসুড়ি ব্যাপার? হ্যাঁ দেখছেন, দেখছেন মহারাজ, দেখছেন আমার কেমন গালি দিচ্ছে। আরে গালি তো আমি এখনো শুরুই করিনি, আমার গালি শুনলে না ওই কান ফেটে রক্ত বেরোবে। ওরে বাবরে, দেখো বৎস, দেখো বৎস, এটা হলো জমলোক। হ্যাঁ, তাতে কি হচ্ছে? এখানে নিয়ম কানুন বলে কিছু একটা আছে। আরে তোমার নিয়ম কানুনের আইসি কি চাইছি? এই লোকটা রাতের বেলায় আমাকে হিড়ি হিড়ি করে টেনে নিয়ে এলো। কেন তা ওই টেনে তো আনলো, কেন আনলো সেটা কি শুনতে পারি? শোনো শোনো বৎস শোনো। হ্যাঁ বলুন। না মানে আমি, তুমি চুপ করো, তুমি চুপ করো, আগে তুমি চুপ করবে। সালা সেই কখন থেকে আমি গরু খোঁজা খুঁজছি, সালা পাত্তা নেই। এদিকে আমার খিতায় তৃষ্ণায় একেবারে 12টা বেজে যাচ্ছে। আমি কি তোমার বাপের চাকর? হ্যাঁ ওরে বাবরে, কেন বৎস? জমলো। শুনো শুনো বৎস, জমদূত ভুল করে জগন্নাথ বাড়ুজিকে না এনে তোমাকে তুলে নিয়ে চলে এসেছে। আমি তোমাকে তুলে নিয়ে চলে যাবো মরতে। আরে তুমি মদ খেয়ে সেখানে পড়েছিলে, তাই তোমাকে তুলে নিয়ে চলে এসেছে। ভালো করছে স্যার। আরে বাবু, কথাটা বলতে কি, তুমি হঠাৎ ওই জগন্নাথ বাড়ুজ্যের বাড়িতে গেলে কি করে? তাহলে তুমি কেমন মাতাল বোঝো? আর আমাদের গিয়েছিল জমদূত ওই জগন্নাথ বাড়ুজ্যকে। আমার কি সময় হয়ে গেছিল? সেখানে যদি আমার কি মরার সময় হয়েছিল যে দিয়ে চলে আসবে? তাহলে মর্তবাসীরা ভুল করলে যমরাজ তার সাজা দেয়, যমরাজ ভুল করলে কি সাজা হবে? কে সাজা দিবে বলো, বলো কে সাজা দিবে বলো? হ্যাঁ শোনো, বাদ দাও ওসব বাদ দাও, মুডটা একেবারে বেকার হয়ে গেছে। এই ডক্টর ডিবাটা দাও দেখি, ডক্টর ডিবা তোমার কাছে থাকে আমি জানি, দাও ডক্টর ডিবা। সেটা আবার কি বলো মহারাজ? হাই বাবা, তাও পারবে না। তাহলে ঠিক আছে বাদ দাও, ওই ওই এক কচা মুড়ি আর আর হচ্ছে পেঁয়াজের দামটা বেশি আছে, 1.5 কিলো পেঁয়াজ আর কিলো খানা লঙ্কা দাও। প্রচুর খিদা লেগেছে, প্রচুর খিদা লেগেছে। ওরে বাবরে, চপ মুড়ি পেঁয়াজ এসব কি বলছে মহারাজ? শোনো শোনো বৎস, তুমি যা খেতে চাইছো ওইসব জিনিস আমাদের এই জমলোকে পাওয়া যায় না। তুমি যদি চাও তাহলে লোক লাগিয়ে এই ভদ্রলোককে তুলে আনতে পারলে, অথচ তাকে একটু টিফিন করাতে পারবে না। সব কথা বাদ দাও। এই দেখি দেখি খৈনি একটু দাও, খৈনি দাও, খৈনি? খৈনি দাও। খৈনি সেটা আবার কি? খৈনি বুঝেনি, তাহলে ঠিক আছে বিড়ি দাও, একটা বিড়ি। ওটাও কি খাবার জিনিস? হেড়া, হেড়াটা দাও তাহলে, কিছু না পারো। হেড়া? হেড়িয়া সেটা আবার কি গো? ও হেড়া বুঝেনি, সেটা বলছি ভালো করে শুনো। হেড়াটা কিরকম? হেড়াটা ওই জামমাটি করে নিয়ে লোক গায়ে মেখে ঘুরে, সেন্টের মতো। ও বাবা,
ওটাও তোমাদের সে কি করে বোঝাই আরে হেড়াটা হচ্ছে জাম্মাটে করে খায় একটু টক টক নেশা হয় নেশা না না আর কি করে বুঝাবো এবারে আরে আরে ওসব তো আমাদের এখানে পাওয়া যায় না, ওটা সব মর্তের খাবার। এই স্বর্গে এসে ওসব কিছু কি করে বলবো, আমরা কি করে খুঁজে বের করব? শোনো শোনো বৎস, এই জমপুরিতে মৎস্যবাসীরা যা খায় তা পাওয়া যায় না। আমি জমলোকের যমরাজ, আমি তোমাকে কথা দিচ্ছি উপযুক্ত সম্মানের সঙ্গে তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসবে আমার এই জমদূত। আমাকে অনেক চালিয়েছো, তা তোমরা তো আমাকে বাবা অনেক জ্বালিয়েছো, হয় খেতে দাও নালে হেড়া দাও হেড়া। শোনো বৎস, শোনো বৎস, তুমি হয়তো জানো না এটা জম এটা জমলোক। নামে যারা মদ্য দামে যারা অকাজ কুকাজ করে তাদেরকে সবাইকে এখানে ধরে এনে তাদের শাস্তি দেয়া হয়। আচ্ছা আচ্ছা, এই দেখো তোমাদের শাস্তিটা আমি দেবো। এই তো আধ ভাজা এই দেখো এই দেখো, কাউকে হাত ভাজা করা হচ্ছে, হাত কেটে দেওয়া হচ্ছে, কারো আবার হাত কেটে দেওয়া হচ্ছে, চোখ কানা করা কারো চোখ কানা করে দেওয়া হচ্ছে। মগের বুঝলি নাকি যাকে খুশি যেমন খুশি শাস্তি দেবে। এদিকে আমি এদিকে এদিকে আমি যা চাইছি তাটি দিতে পারবে না। শুনুন জগা বাবু, হ্যাঁ শুনুন জগা বাবু, হ্যাঁ বলো। আপনি আমাকে আপনি আমাকে 100 পা দক্ষিণে, তারপরে 100 পা পশ্চিমে, তারপরে 100 পা উত্তরে, তারপর 100 পা পূর্বে যেতে বলেছিলেন। আমি তৎক্ষণাৎ বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি আমি যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই ফিরে এসেছিলাম। আর তখন তুমি সেখানে বেহুশ হয়ে মদ খেয়ে উল্টো দিকে মুখ করে শুয়েছিলে, আর সেই কারণেই আমি ভুল করে তোমাকে তুলে এনে ফেলেছি। সত্যি আমি অনুতপ্ত। আমি তোমাকে আশীর্বাদ করছি, আর আমি তোমাকে আশীর্বাদ করছি, আমার আশীর্বাদে তোমার ক্ষুধা তৃষ্ণা সব দূর হয়ে যাবে। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। সত্যি তো সব যেন বেশ ভালো ভালো লাগছে, আর যেন কোনো খারাপ কাজ করতে ইচ্ছা করছে না। সত্যি সত্যি কি তাহলে উনি সত্যি যমরাজ? সশরীরে জমপুরিতে কেউ আসতে সশরীরে এই জমপুরিতে কেউ আসতে পারে না। অনেক ভাগ্যের ফলেই তুমি যখন এসেই গেছো, তখন মহারাজের কাছ থেকে তখন মহারাজের কাছ থেকে কোনো একটা ভালো বর চেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ তাই ঠিকই। বলো বলো বৎস, তুমি কি বর চাও? তুমি বর- যা বর চাইবে আমি তাই দেবো। বর যখন দেবে এই বরটা চেয়ে নি আমি, যার মাথায় হাত দেবো সে যেন ভস্ম হয়ে যায়। আর তখন ওই বরটা যদি আমি পেয়ে যাই, ওই ছোটকি বড়কি যারা যারা মদ বিক্রি করে সবার মাথায় হাত দেবো, ভস্ম হয়ে যাবে, আর সেই মদ আমি বিনা পয়সায় খেতে পাবো। এই জন্য বলো বলো বৎস, তুমি কি বর চাও? ওই বরটাই চেয়ে নি। বর যখন দেবেন তাহলে এই বর দিন, বলো, আমি কি বর? যার মাথায় হাত দেব সে যেন ভস্ম হয়ে যায়। ঠিক আছে, তথাস্তু। কি আনন্দ, কি আনন্দ, আহ, কি আনন্দ, কি আনন্দ! বর পেয়ে গেছি, আমি বর পেয়ে গেছি। আমি বর পেয়ে গেছি, আমি যার মাথায় হাত দেবো সে ভস্ম হয়ে যাবে। মহারাজ আবার কার মাথায় হাত এই দিতে যে বলবে? ছোট ভাই, সে তো ছোট ভাই, কঠিন চিন্তার বিষয়। মহারাজ না না, এই পালিয়ে গেল। এই যে মেজো ভাই, ছোট ভাই তো পালিয়ে গেল। মেজো ভাই এসো তো, তোমার মাথায় হাত দিয়ে দেখি। ওরে বাবারে, আমি আমি পালাই, আমি পালাই পালাই। ওরে বাবারে। ছোট বড় সবাই পালিয়ে গেল। তাহলে এবারে তো যমরাজ আছে, যদি আমাকে ঠকায় টেস্ট করে নিতে হবে না? তা যমরাজ এবারে আপনার মাথায় আমি হাতটা দিয়ে দেখি। আরে বৎস, শোনো শোনো শোনো, হ্যাঁ বলো। তুমি এত মূর্খ কেন? হ্যাঁ তুমি তো তোমার নিজের মাথায় হাত দিয়ে দেখতে পারো। ঠিকই তো, আমার নিজের মাথা থাকতে আমি লোকের মাথায় কেন হাত দেবো? তাই তো, হ্যাঁ হাত দাও। আমার হাতটা দিয়েই দেখি। কি হ্যাঁ। দেবো? দাও। আপনার কি বলছেন দেবো? নিজের মাথায়। এই দিলাম দিলাম দিলাম।